সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে সমন্বয়ক সার্জিস কেন পদত্যাগ করলেন এবং কোথা থেকে পদত্যাগ করলেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে। জনাব সার্জিস আলম পদত্যাগ করেছেন, অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে মনে হয় অন্যতম একটি কারণ হচ্ছে যে উনি আর পেরে উঠছেন না। আগামীতে উনি নির্বাচন করবেন। এখন উনি যদি একটি পদে থাকেন তাহলে এটা সম্পূর্ণত আর্থিক ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠান। এই আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে সরকার যখন এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি গঠন করে তখনই 100 কোটি টাকা দিয়ে গঠন করা হয়েছিল। এরপরে আস্তে আস্তে আরও যত কিছু আসতে থাকে এবং এখানে অনেকগুলো টাকা পয়সা সব কিছু একসাথে আরও হিসাব নিকাশ থেকে একটা বড় অংশ এখানে পরিবর্তন আসে, যে অনেকগুলো টাকার হিসাব নিকাশ এবং অনেক পরিবর্তনের সাথে এরা জড়িয়ে যায়। যখন সার্জিস আলম আগামীতে নির্বাচন করবেন সম্ভবত পঞ্চগড়ের কোনো একটা আসন থেকে, বিষয়টা হলো যে উনি নির্বাচন করলে তো সমস্যা কী? সমস্যাটা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠানটি যেরকম একটা হিসাব নিকাশের ব্যাপার থাকবে, আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটিতে সমন্বয়কারীরা বিভিন্ন আসন থেকে নির্বাচন করবে। এখন যারা হয়তোবা এতে আছে, সরকারে আছে, তারাও হয়তোবা পদত্যাগ করতে পারেন। এখন আইন তো ভাই তাদের হাতে, নির্বাচন কমিশনের কাছে আইন পরিবর্তন বা নির্বাচন কমিশন সংস্কার কমিশন যে আইন হাতে ধরিয়ে দিয়েছে, এখানে কিছু পরিবর্জন, এখানে কিছু সংযোজন বিয়োজন করা তো এখন আর তাদের হাতেরই খেলা। সুতরাং এখানে একটা নির্বাচনী খেলা ভাব। এখন সার্জিস আলমরা কি একা নির্বাচন করবেন মনে হয়? মানে কোনো দল থেকে, তাদের নিজস্ব দল থেকে? তাদের নিজস্ব কোনো দল থেকে নির্বাচন করলে সারা দেশে আমার মনে হয় না যে একটা ইউনিয়ন পরিষদের সদস্য অর্থাৎ মেম্বার যে পরিমাণ ভোট পান, ওনারা কেউ এই পরিমাণ ভোট পাবেন। কারণ ওনাদের যে বিতর্কিত কর্মকাণ্ড, তা বাংলাদেশের মানুষ তাদের বিতর্কিত কর্মকাণ্ড দেখে ফেলেছে, জেনে ফেলেছে। এখন এরকম বিতর্কিত কর্মকাণ্ডে মানুষ তাদেরকে কতটা সমর্থন করবে সেটা আপনারা ভালোভাবে বুঝে গেছেন। তারা ব্যাপারটা বুঝেনি, তারা আবেগেই আছে। তাদের আবেগ এখন তুঙ্গে। তারা এখন মনে করে তারা দাঁড়ালেই মনে হয় এমপি, দাঁড়ালেই মন্ত্রী, দাঁড়ালেই তারা হচ্ছে প্রধানমন্ত্রী আর কি। সুতরাং তারা এটা দেখে না যে তারা এখন রাজুতে আসতে বললেই আর রাজুতে লোক আসবে না। আপনারা দেখেছেন গত কতদিনে রাজুতে আয়, আর কোনো ডাক নাই। কারণ তারা খুব ভালো করে জানে যে রাজুতে ডাক দিলে আর লোকজন আমাদের ডাকে আসবে না। সেই ক্ষেত্রে তাদের এই অবস্থা পরিষ্কার হওয়ার পরেও কেন তারা নির্বাচনে যেতে চায় বা নির্বাচন করবে, এটার মূল কারণটা হচ্ছে নির্বাচনী মেকানিজম, নির্বাচনী ব্যবস্থা। তারা যেভাবে এই ব্যবস্থাটিকে তৈরি করে যাবেন, ঠিক সেভাবেই নির্বাচনটি হবে। আগামী নির্বাচনে যদি দু একটা আসন পেয়ে যায় এইভাবে, তাহলে এটা বুঝতে হবে যে ভাগ্যের জেরে নয় বা জনগণ ভোট দিয়েছে এইভাবে নয়, পাবে তারা হচ্ছে এইভাবে কোনো ইঞ্জিনিয়ারিং করে, কোনো মাস্টার প্ল্যান করে। মানে তাদের মধ্যে তো আর মাস্টার মাইন্ডের অভাব নেই, তারা সবাই একটা করে মাস্টার মাইন্ড। নির্বাচনটিও তারা মাস্টার পিস কোনো একটা প্ল্যানিংয়ে কিছু একটা করে হয়তোবা তারা আসবে, এরকম চিন্তাধারা থেকেই তারা নির্বাচনে যাবে। দেখুন, বাংলাদেশের রাজনীতি,
বা পলিটিক্স। বিএনপি গত 17 বছর তাদের রাজনীতি করছে, ক্ষমতা ছাড়া রাজনীতি করছে, ঠিকই আছে। আপনি 36 দিনের নেতা হয়ে গেলেন আর রাজনীতি বুঝে গেলেন, আর আপনারা সেই সব নেতাদেরকে এখন আপনারা টেলিভিশন, টক শো, বিভিন্ন সংবাদ সম্মেলন, বিভিন্ন মানে মাইক হাতে পাইলেই হয় ফাটিয়ে ফুটিয়ে দিচ্ছেন, ছক্কা পিটাচ্ছেন। দিন তো আপনাদেরই আসলে। আপনারা এই বাস্তবতায় নেমে আসবেন একদিন। আপনারা এখন হাওয়ায় উঠছেন না, এই হাওয়ায় উঠছেন, আপনারা এই বাস্তবতায় যখন নেমে আসবেন সেদিন বুঝবেন যে বাস্তবতা কত কঠিন। সেদিন বুঝতে অনেক দেরি হয়ে যাবে। যেদিন দেরি হয়ে যাবে সেদিন আপনি দেখবেন যে আপনারা কোথায় আছেন। আপনারা কি আসলে এই অবস্থায় আছেন, নাকি আপনাদের নির্বাচনে ভরাডুবির পরে আপনাদের ব্যাংক ব্যালেন্স নিয়ে টানাটানি লাগবে, না কোথায় থাকবেন আপনারা ঘুম থেকেই হয়তো উঠে দেখবেন যে কোথায় থেকে কোথায় আসছেন। সুতরাং আগামী দিনে পথ চলবেন সাবধানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।